হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হয়ে যাক না কেন, তোমরা এই এসএকিউ প্রশ্ন উত্তরগুলো কিন্তু একেবারেই মিস করবে না। জাস্ট একবার দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমার রেডি রয়েছে কি নেই। যদি না থাকে তো অবশ্যই এখনও সময় রয়েছে, তোমাদের হাতে কয়েকদিন লিখে রেডি করে নাও। তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির ক্ষেত্রে আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা এমন কখনোই হয় না। অর্থাৎ কোনো যুক্তির আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হওয়াই হলো যুক্তির আকারগত বৈধতা। যুক্তির আকার কাকে বলে? যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার, অথবা যুক্তির অন্তর্গত বচনগুলির পরিবর্তে বিভিন্ন বর্ণপ্রতীক ব্যবহার করলে যুক্তির যে কাঠামো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় যুক্তির আকার। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকাই হলো যুক্তির বস্তুগত সত্যতা। যুক্তির বৈধতা বলতে কি বোঝায়? যুক্তির বৈধতা বলতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কি? যুক্তি হলো অনুমানের ভাষাগত কাঠামো এবং যুক্তির আকার হলো যুক্তির প্রতীকী কাঠামো। একটা উদাহরণ দিলে এই বিষয়টা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। তো দেখো, উদাহরণের বাম দিকে রয়েছে যুক্তি আর ডান দিকে রয়েছে যুক্তির আকার। যুক্তিতে বলা হয়েছে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। এর আকারটা কেমন হবে? সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। দেখে নাও। কোনো বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র, মিথ্যা। সকল ত্রিভুজ হয় বৃত্ত, মিথ্যা। অতএব কোনো ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র, এটা সত্য। অর্থাৎ এখানে দেখো যে আশ্রয়বাক্য দুটো মিথ্যা হয়েছে আর সিদ্ধান্তটা সত্য হয়েছে। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়ার আগে তোমরা আমাকে একটা কথা বলো যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। পাশে আমি তোমাদের একটা বিরোধিতার ছক এঁকে দিয়েছি, আর ছকটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। তো দেখো, এখানে ই এবং ও আর অন্যদিকে এ এবং আই বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। কাজেই এখানে তোমায় প্রশ্নে বলা হয়েছে যে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে তুমি এ এবং আই অথবা ই এবং ও যে কোনো একটা জোড়া বচনের উদাহরণ দিতে পারো। আমি এখানে তোমাদের জন্য উদাহরণ হিসেবে নিয়ে এসেছি ই এবং ও বচন। ই বচনে বলা হয়েছে কোনো মানুষ নয় অমর, ও বচনে সেটা কি হবে? কোনো কোনো মানুষ নয় অমর। ঠিক আছে, একইভাবে তোমরা চাইলে এ এবং আই বচনের উদাহরণও দিতে পারো। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? দেখো, সেই আগের ছকটা মনে করার চেষ্টা করো যে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। বিপরীত বিরোধিতা হয়ে থাকে এ এবং ই বচনের মধ্যে, রাইট? তাহলে এখানে দেখো যে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এ বচনের কথা বলা হয়েছে। আর এ বচনের যে বিপরীত বিরোধী বচন সেটা কি? সেটা হচ্ছে ই বচন। তাহলে ই বচনে সেটা লিখে ফেলো যে কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটাই হবে উত্তর। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। আবারও তোমাদের এই ধরনের যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় যদি আসে, তোমরা প্রথমেই বিরোধিতার ছকটা এঁকে নেবে, তারপর সেটাকে করবে। তাহলে তোমার মনের মধ্যে বিষয়টা সম্পর্কে কোনো সংশয় জন্মাবে না, নির্ভুলভাবে তুমি বিষয়টাকে করে ফেলতে পারবে। তো দেখে নাও, আমি তোমাদের পাশে একটা বিরোধিতার ছক এঁকে দিয়েছি মোটামুটিভাবে। তোমরা খাতায় ফ্রেশ করে ছকটাকে আঁকবে, তারপর বোঝার চেষ্টা করবে। দেখো, প্রশ্নে বলা হয়েছে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন
বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে সেটা আগে তোমাদের জানতে হবে। দেখো, এ এবং ই বচনের মধ্যে যে বিরোধিতা সেটা হচ্ছে বিপরীত। আই এবং ও বচনের মধ্যে যে বিরোধিতা সেটা হচ্ছে অধীন বিপরীত। তোমরা এখানে প্রশ্নে লক্ষ্য করো যে কোনো কোনো হয় রয়েছে আর কোনো কোনো হয় থাকলে আই বচন হয়। তাহলে এখানে আই বচনের কথা বলা হয়েছে, আর আই বচনের অধীন বিপরীত বিরোধী বচন কি বচন হবে? ও হবে। তাহলে উত্তরটা লিখে ফেলো যে আই বচনে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর সেটাকে আমি ও বচনে কীভাবে লিখব? কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী? বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হল সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে, অথবা পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বিরুদ্ধ বিরোধিতা বলা হয়। বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়? এ এবং ও বচনের মধ্যে, আর ই এবং আই বচনের মধ্যে। ঠিক আছে। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। আগের মতো আবার অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে? আই এবং ও বচনের মধ্যে। তাহলে উদাহরণ একটা দিয়ে দাও। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আই বচন, আর এটাকে ও বচনে কি লিখব? কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে? দেখো, পাশে আমি একটা ছক এঁকে দিয়েছি। ছকটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে মাঝখানে যে ক্রস চিহ্নটা রয়েছে সেই ক্রস চিহ্নটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতার বচনগুলো কি কি? এ এবং ও, আর অন্যদিকে আই এবং ই। ঠিক আছে। আর এখানে প্রশ্নে তোমাদের একটা দৃষ্টান্ত দিতে বলা হয়েছে। আমি এখানে এ এবং ও বচনের দৃষ্টান্ত দিয়েছি। তোমরা চাইলে আই এবং ই বচনের দৃষ্টান্তও দিতে পারো। তো দেখে নাও, সকল মানুষই বুদ্ধিমান, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান। কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? দেখো, অসম বিরোধিতা হয়ে থাকে এ আই এবং ই ও বচনের মধ্যে। দেখো, প্রশ্নে বলা হয়েছে যে কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? কোনো নয় রয়েছে, ই বচন হবে, বুঝতেই পারছো। আর ই বচনের যে অসম বিরোধী বচন সেটা কি? সেটা হচ্ছে ও বচন। তাহলে ও বচনে কি হবে? কোনো কোনো মানুষ নয় সৎ। বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে বর্তমান, যেমন এ এবং ই, আর অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে বর্তমান, যেমন আই এবং ও। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য, এবং বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা। উভয় বচন একই সঙ্গে সত্য নয়। এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। এখানে বলা হয় যে দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। দেখো, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটো হচ্ছে, প্রথমত, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, এবং দ্বিতীয়ত, দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? প্রথম শর্ত হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় এক হবে। দ্বিতীয় শর্ত, গুণের পার্থক্য থাকবে, পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকতে হবে। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতায় শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে। বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে? এ এবং ই বচনের মধ্যে। অন্যদিকে বিরুদ্ধ বিরোধিতা হয়ে থাকে এ এবং ও বচনের মধ্যে, এছাড়াও ই এবং আই বচনের মধ্যে। যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? আবারও
দেখো এই লজিকটা করার জন্য তোমাদের প্রথমেই একটা ছক এঁকে নিতে হবে, তাহলে লজিকটা করতে খুবই সুবিধা হবে। প্রশ্নটাকে আমরা ছকে ধীরে ধীরে মেলানোর চেষ্টা করব এবং তার মধ্য দিয়েই উত্তরটাকে খুঁজে বার করার চেষ্টা করব। প্রশ্নে বলা হয়েছে যে যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে। দেখো এখানে এ বচন কোথায় রয়েছে, এখানে রয়েছে। বলা হয়েছে যে এ বচন যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধ বচন কি হবে। দেখো এর বিরুদ্ধ বচন কি, ও বচন, আর ও বচনের অর্থাৎ সেই বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্যটা কি হবে। ও বচনের অসম বিরোধী বচন কি, ও বচনের অসম বিরোধী বচন হচ্ছে ই বচন। দেখো তাহলে সেই ই বচনের সত্যমূল্যটা কি সেটা তোমায় নির্ণয় করতে হবে। সেই ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা, উত্তর হবে মিথ্যা। এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যদি কেউ চাও এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বার করতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলো চেক করো। সেখানে কিন্তু আমি এই ধরনের লজিকগুলো করার সবচেয়ে সহজ উপায় বলে রেখেছি, তোমাদের প্রয়োজন হলে দেখে শিখে নিতে পারো। খুবই সহজেই তোমরা শিখে যাবে বিষয়টা, আর পরীক্ষায় গিয়ে খুব ভালোভাবে করে আসতেও পারবে তাতে। নেক্সট, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি। বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নঙর্থক হবে। এখানে নঙর্থক বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। আর আশ্রয়বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। তো দেখে নাও, সকল বৃক্ষ হয় উদ্ভিদ, অতএব সকল উদ্ভিদ হয় বৃক্ষ। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হবে আই বচন। অমানুষ কবি নেই বচনটির বিবর্তন করো। দেখো ই বচন, কোনো কবি নয় অমানুষ, এটা হচ্ছে বিবর্তনীয়, এবং এ বচনে বিবর্তিত রূপটি হবে সকল কবি হয় মানুষ। সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কি হবে। দেখো সকল মানুষ হয় অপূর্ণ জীব, এটা হচ্ছে বিবর্তনীয়, আর ই বচনে এর বিবর্তিত রূপটি হচ্ছে কোনো মানুষ নয় পূর্ণজীব। তোমাদের মধ্য থেকে যদি কেউ এমন রয়েছ যে লজিক শিখতে চাও কিন্তু কোনো কারণে শিখতে পারো নি, তো তাদের জন্য বলছি আমাদের চ্যানেলে গিয়ে তোমরা চেক করো। লজিকের বেশ কিছু টপিকের ওপর কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানানো রয়েছে। তোমরা একবার করে ভিডিওগুলো দেখলেই লজিক শিখে নিতে পারবে। লজিক বিষয়টা একেবারেই জটিল নয়, খুবই সহজ। ভেনচিত্র, বুলীয় ভাষ্য, এছাড়াও তোমাদের বচনের ব্যাপ্য অব্যাপ্য নির্ণয়, এই টপিকটা থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, এছাড়াও আরও বিভিন্ন লজিকগুলো যেগুলো সবাইকেই করতে হয় পরীক্ষায় গিয়ে। তুমি যদি পরীক্ষায় গিয়ে কোশ্চেনের আনসার লেখো, লজিক করতে না চাও, তাও কিন্তু তোমাদের ওই লজিকগুলো করতে হবে, কারণ এমসিকিউ এসএকিউতে সেগুলো এসে থাকে, তো সেগুলো শিখে নিতে পারো। ভিডিওগুলোর লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।